আজকে আমি তোমাদের জন্য অনেক ইন্টারেস্টিং একটা ড্রামা নিয়ে চলে এসেছি। আজকের গল্পে আমরা দেখতে পাবো মেয়েটি তার বোনের সাথে থাকার জন্য তার বোনের দেবরকে পটায়। এই ড্রামাটার মধ্যে আপন বোন না হওয়ার সত্ত্বেও বনে বনে অনেক ভালো একটা সম্পর্ক রয়েছে। তাহলে চলো আর দেরি না করে এই ইন্টারেস্টিং ড্রামাটা শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা আমাদের গল্পের নায়িকা জিয়াকে দেখতে পাই। তাকে তার বোন ইউনা এসে বলছিল, জুয়া আমাকে চিট করেছে, তাই আমি তার কাছ থেকে ডিভোর্স নিয়ে নিব। এখন তুমি কি আমার সাথে যাবে? জিয়া বলে, হ্যাঁ বোন, আমিও এখন ডিভোর্স নিয়ে নিব আর তোমার সাথেই থাকবো। ইউনা তাকে বলে, আচ্ছা ঠিক আছে, তুমি সবকিছু প্যাকিং করো, আমি লয়ারের সাথে কথা বলে ডিভোর্স এগ্রিমেন্ট ঠিক করছি। এখানে জিয়া আমাদেরকে তার ব্যাপারে বলতে শুরু করে আর বলে, ইউনা তার আপন বোন না, সে তার দত্তক নেওয়া বোন। যখন সে ছোট ছিল তখন ইউনার পরিবার তাকে দত্তক নিয়েছিল, আর ছোটবেলা থেকে ইউনা একেবারে তার আপন বোনের মতো তার যত্ন করত, ভালোবাসা দিত। তাই জিয়া সব সময় তার বোনকে ফলো করত। জিয়া তার বোনের সাথে থাকার জন্য 2 বছরের উপরের ক্লাস থেকে পড়া শুরু করে দিয়েছিল এবং একসাথে তার বোনের সাথে সে ইউনিভার্সিটিতে গিয়েছিল। তার বোনের সাথে ইউনিভার্সিটিতে যাওয়ার পর সে তো অনেক বেশি খুশি ছিল। তারপর তার বোন তার নিজের ডিজাইন কোম্পানি শুরু করে দিয়েছিল। সেই জায়গার প্রথম ইনভেস্টরের সাথেই তার বোনের বিয়ে হয়ে গিয়েছিল। এরকম ভাবে যে তার ব্রাদার ইন ল হয়ে যায়। জিয়া তো সেখানে কান্নাকাটি করতে শুরু করে আর ভাবে এখন তার বোনের বিয়ে হয়ে গেছে, এখন সে তার বোনকে হারিয়ে ফেলবে। তাই সে প্ল্যান করে সেও তার বোনের সাথে সে বাড়িতেই যাবে। তাই সে ভেবে নিয়েছিল তার দুলাভাই জুয়ের ছোট ভাই শিয়াওকে সে পটাবে, শিয়াওকে সেডিউস করে সে তাকে বিয়ে করবে, তারপর সে তার বোনের সাথে এক বাড়িতেই থাকতে পারবে। তাই সে তার বোনের শ্বশুর বাড়ির বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকে আর অপেক্ষা করছিল কখন শিয়াও আসবে। শিয়াও তখনই গাড়ি নিয়ে সেখানে চলে আসে। জিয়া ভাবতে শুরু করে এখনই আমার কাজ শুরু করে দিতে হবে। তাই সে শিয়াওয়ের গাড়ির সামনে চলে যায় আর সেরকম নাটক করছিল তার গাড়ি তাকে ধাক্কা দিয়েছে আর সে অনেক ব্যথা পেয়েছে। জিয়া তো অনেক বেশি চিল্লাচ্ছিল আর কান্নাকাটি করার নাটক করছিল। তখনই তার দুলাভাই এবং তার বোন বাইরে চলে আসে। জিয়া তখন তার বোনকে বলতে শুরু করে, বোন আমার পুরো শরীর অনেক বেশি ব্যথা করছে, বিশেষ করে আমার হাত। আর সে তার বোনকে ইশারা করতে শুরু করে। তখন ইউনা বলতে শুরু করে তার দেবরকে, তুমি আমার বোনের সাথে কি করেছো? শিয়াও তো বলতে শুরু করে, ভাবি আমার গাড়ি তো বন্ধ, আমি তো কোনো কিছুই করিনি। জিয়া তো বলতে শুরু করে, তার কারণে আমি অনেক বেশি ব্যথা পেয়েছি। জো তখন তার ভাইকে বলতে শুরু করে, এখনই তাকে ডাক্তার কাছে নিয়ে যাও আর তার চিকিৎসা করাও। শিয়াও রাজি হয়ে যায়। জিয়া তো খুশি হয়ে যায় আর ভাবে সে তাকে কোলে করে তারপর নিয়ে যাবে। তারপর তারা দুজনে যখন গাড়িতে ছিল সেখানে শিয়াও তো অনেক জোরে গাড়ি চালাচ্ছিল। জিয়া তো ভয় পাচ্ছিল। সেখানে শিয়াও তাকে জিজ্ঞেস করে, তুমি এত বড় হাঙ্গামা কেন করেছো আর সবার সামনে কেন এত বেশি ড্রামা করলে? জিয়া তাকে বলে, তোমাকে বিয়ে করার জন্য আমি সবকিছু প্ল্যান করেছিলাম। শিয়াও তার কথা শুনে তো অনেক বেশি শকড হয়ে যায় আর তার গাড়ি থামিয়ে দেয়। শিয়াও বলে, কি তুমি জানো আমাকে বিয়ে করার জন্য কত মেয়েরা লাইন লাগিয়ে দাঁড়িয়ে আছে, তাই তোমার তাড়াতাড়ি করতে হবে। জিয়া তখন তার হাত ধরে ফেলে আর বলে, আমি তো জলদিই করছি, আমি এখন তোমাকে একেবারেই ছাড়বো না। তারপর তারা দুজনেই কোর্টে চলে যায় আর বিয়ের সার্টিফিকেট নিয়ে চলে আসে। জিয়া তো সার্টিফিকেট দেখে পাগলের মতো হাসছিল। শিয়াও তাকে জিজ্ঞেস করে, আমাকে বিয়ে করে তুমি কি এত বেশি খুশি? জিয়া তাকে বলে, হ্যাঁ হ্যাঁ, আমি অনেক বেশি খুশি। শিয়াও তখন বলে, ঠিক আছে চলো এখন বাড়িতে যাই। জিয়া তাকে থামায় আর বলে, আমাদের বাড়ি ওইদিকে না, এদিকে। তারপর সে তো তার দুলাভাইয়ের বাড়িতেই চলে আসে। বাড়িতে এসে সে তো বলতে শুরু করে, আজকে আমার বিয়ের রাত বলে কি হয়েছে, আজকে আমি আমার বোনের সাথেই ঘুমাবো। জো আর শিয়াও তো দাঁড়িয়ে থাকে আর ভাবে তারা 2 বোন যদি একসাথে ঘুমায় তাহলে তাদের কি হবে, কিন্তু তারা দুজনে তো কোনো কিছুই করতে পারে না। শিয়াও তার লাগেজ নিয়ে ভেতরে আসছিল আর সে জিয়াকে বলতে শুরু করে, এখন আমাদের বিয়ে হয়ে গেছে, তুমি চাইলে আমি তোমাকে বড় একটা বাড়ি কিনে দিতে পারি, তুমি চাইলে আমি তোমাকে একটা ফ্ল্যাটও কিনে দিতে পারি, কিন্তু এরকম ভাবে আমার ভাইয়ের বাড়ি তোমাকে দিতে পারবো না। জিয়া তাকে বলে, না, আমি তো আমার বোনের সাথেই থাকবো, যদি তুমি এই ব্যাপারে রাজি না হও তাহলে আমার বিছানায় আসতে পারবে না। তার কথা শোনার পর তো শিয়াও তাকে বলে, আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে, আমি তোমার সব কথাই শুনবো। তারপর সে তাকে বলে লাগেজ নিয়ে যেতে। তারপর সে পেছনে পেছনে লাগেজ নিয়ে যেতে শুরু করে। এরকম ভাবে জিয়া অনেক মজার একটা জীবন কাটাচ্ছিল। শিয়াওকে তার ভাই যে কোনো পকেট মানি দিলে সেটার থেকে অর্ধেক সে তার ওয়াইফকে দিত। জিয়া তো অনেক বেশি খুশি ছিল আর ভাবছিল তার জীবন তো এখন অনেক বেশি মজায় কাটছে। এই সব কিছু আমাদের ফ্ল্যাশব্যাকের কাহিনীতে দেখানো হয় আর বর্তমানে আমাদেরকে জিয়াকে দেখানো হয় সে বাড়ি থেকে যাওয়ার জন্য প্যাকিং করছিল। জিয়া বলতে শুরু করে সে শিয়াওকে বিয়ে করেছে, 2 বছর হয়ে গেছে, এই 2 বছরে সে অনেক টাকাই জমা করে ফেলেছে, কিন্তু তার খারাপ লাগছিল কারণ সে শিয়াওর সাথে অন্যায় করছিল, কিন্তু সে বেশি খুশি ছিল কারণ সে তার বোনের সাথে চলে যাবে। তখনই শিয়াও সেখানে এসে তাকে জিজ্ঞেস করে, তুমি কি করছো? জিয়া তাকে বলে, আমি প্যাকিং করছি, এখান থেকে শিফট হব এই কারণে। সেখানে শিয়াও তো অনেক খুশি হয়ে যায়, তাকে কিস করতে শুরু করে আর বলে, অবশেষে আমার ওয়াইফ তো রাজি হয়েছে আমার সাথে অন্য কোনো জায়গায় শিফট হতে। জিয়া তাকে সরায় আর বলে, আমি তোমার সাথে না, আমার বোনের সাথে শিফট হচ্ছি, তোমার ভাই জো আমার বোনকে চিট করেছে, এই কারণে আমার বোন তার কাছ থেকে ডিভোর্স নিয়ে নিবে। শিয়াও তাকে বলে, তাহলে এখন কি?
জিয়া তাকে বলে আমার বোন ডিভোর্স নিলে আমিও নিব। শিয়াও তাকে বলে তুমি এরকম কিভাবে করতে পারো, আর সে তাকে কিস করতে শুরু করে আর তাকে জিজ্ঞেস করে তুমি কি এখনো ডিভোর্স নিবে। তখন সে হ্যাঁ বলে। শিয়াও তখন তার আরো বেশি কাছাকাছি যেতে শুরু করে আর তাকে জিজ্ঞেস করে তুমি কি এখন আমাকে ডিভোর্স দিবে। জিয়া তো সেখানে হার মেনে যায় আর বলে না ডিভোর্স নিব না, কিন্তু সে মনে মনে ভাবে ঠিকই আমি ডিভোর্স নিব। তারপরের দিন সকালে সে তার বোন ইউনাকে বলছিল কালকে রাত্রে কি হয়েছে। তার বোন ইউনা তখন তাকে বলতে শুরু করে শিয়াওয়ের এত সাহস, সে তোমাকে জোর করেছে, এখন তার কাছ থেকে তুমি নিশ্চিত ডিভোর্স নিবে। জিয়া তার বোনকে জিজ্ঞেস করে বোন তুমি কি একেবারে কনফার্ম হয়েছে যে ব্রাদার ইন ল তোমাকে সত্যিই চিট করছে? হতেও তো পারে তোমাদের দুজনের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। তখনই আমাদের ফ্ল্যাশব্যাকে সিন দেখানো হয় তার হাজবেন্ড জো অ্যাব্রোড গিয়েছিল আর সে পরে জানতে পেরেছে সে নাকি তার প্রথম ভালোবাসার সাথে দেখা করার জন্য সেখানে গিয়েছে। আর তার হাজবেন্ডের সাথে তার হাজবেন্ডের ফার্স্ট লাভের ছবিও নিউজ পেপারে দেখাচ্ছিল। জো তখনই তাকে কল করে আর তাকে বলে সে বিদেশে অনেক বেশি ব্যস্ত তার কাজ নিয়ে। ইউনা তার হাজবেন্ডকে জিজ্ঞেস করে সে জায়গায় আবার বিশেষ কোনো কিছু হয়নি তো, কিন্তু তার হাজবেন্ড বলে না এরকম কোনো কিছুই তো হয়নি, আমি শুধুমাত্র কাজেই ব্যস্ত। তখনই তার হাজবেন্ডের প্রথম ভালোবাসা তাকে মেসেজ করে আর বলে যে তার সাথে দেখা করার জন্যই অ্যাব্রোডে এসেছে আর সে শুধুমাত্র তোমাকে নামের বিয়ে করেছে। বর্তমানে এই সব কিছু ভাবার পর ইউনা সেখানে ডিভোর্স পেপারে সাইন করে ফেলে আর সে ভাবতে শুরু করে আমি কোনো চিটার ম্যানকে আমার জীবনে চাই না। তারপর আবার আমাদেরকে জিয়াকে দেখানো হয় সে কালকে রাতের কথাই ভাবছিল আর সে তাড়াতাড়ি করে ডিভোর্স পেপারে সাইন করে আর সে তার বোন ইউনাকে বলতে শুরু করে তাড়াতাড়ি চলো আমরা এখান থেকে পালিয়ে যাই, না হলে সেও যদি এখানে চলে আসে তাহলে সে আমাকে একদমই যেতে দিবে না। তারা দুজনেই তখন সুটকেস নিয়ে সেখান থেকে যেতে শুরু করে। সেখানে মেড এবং হাউসকিপার তাদেরকে থামানোর অনেক চেষ্টা করে কিন্তু তারা পালিয়ে যায়। হাউসকিপার বলতে শুরু করে ইয়াং মাস্টার তো কলও ধরছে না, সে আসলে আমি তাকে কি বলবো। কিছুক্ষণ পর শিয়াও চলে আসে আর তাদেরকে বলে তোমরা কেন এরকম ভাবে মুখ বানিয়ে দাঁড়িয়ে আছো, তোমাদের দেখে এরকম মনে হচ্ছে যেমন আমার ওয়াইফ পালিয়ে গেছে। তারা তো কোনো কিছুই বলতে পারে না, কিন্তু শিয়াও যখন রুমে যায় তখন সে জানতে পারে সত্যি জিয়া পালিয়ে গেছে আর সে বাইরে এসে জিয়াকে কল করতে শুরু করে, কিন্তু সে জানতে পারে জিয়া তাকে ব্লক করে ফেলেছে। তারপর জিয়া তার বোন ইউনার সাথে তার কোম্পানিতে চলে যায়। তার বোন তাকে একটা কার্ড দেয় আর বলে তোমরা যা ইচ্ছে তুমি তাই কিনতে পারো, এটা তুমি তোমার খরচ মনে করো। তখন তো জিয়া অনেক খুশি হয়ে যায় আর বলে তুমি সব থেকে ভালো সিস্টার। তারপর তারা দুজনে একটা নতুন বাড়িতে চলে আসে। বাড়িটা অনেক বেশি বড় ছিল, এখন থেকে তারা দুজনে এখানেই থাকবে। তারা দুই বোন তো খুশি ছিল। আর অন্যদিকে আমরা দেখতে পাই শিয়াওকে, সে তো এখনো জিয়ার কথাই ভাবছিল আর অনেক বেশি স্যাড ছিল আর সে কাউকে কল করে বলছিল জিয়ার ব্যাপারে খোঁজ নিতে। তারপর জিয়াকে তার বোন একটা রেস্টুরেন্টে নিয়ে যায় আর বলে এই পুরো রেস্টুরেন্ট আমি তোমার নামে করে দিয়েছি, এখন এই সব কিছু ভালোভাবে হ্যান্ডেল করো। জিয়া তাকে বলে ঠিক আছে বোন, আমি সবকিছু ভালোভাবে হ্যান্ডেল করব। ইউনা তারপর মিটিং এ যাওয়ার জন্য বেরিয়ে পড়ে আর সেখানে খাবার খাচ্ছিল আর জিয়া ভাবছিল এই জায়গার খাবার তো আসলে অনেক বেশি মজা, কিন্তু এই জায়গার ব্যবসা কেন এত বেশি খারাপ যাচ্ছে। জিয়ার মাথায় বুদ্ধি আসে আর সে তখন লাইভ স্ট্রিমিং করতে শুরু করে। জিয়ার স্ট্রিমিং দেখার পর তারপর সেখানে অনেক মানুষই আসতে শুরু করে। অন্যদিকে আমাদেরকে শিয়াওকে দেখানো হয় লাইভ স্ট্রিমিং দেখার পর সেও জানতে পেরে গিয়েছিল যে জিয়া কোথায় আছে, তাই সে সেখানে যাওয়ার জন্য রওনা হয়ে যায় আর সে জিয়াকে গিয়ে বলতে শুরু করে খাবার অনেক বেশি মজা তাই না। জিয়া তো শিয়াওকে দেখে অনেক বেশি ভয় পেয়েছে আর তাড়াতাড়ি করে তার বোনকে কল করে আর বলে শিয়াও আমাকে খুঁজে এখানে চলে এসেছে, তাড়াতাড়ি আসো আর আমাকে বাঁচাও। কিন্তু শিয়াও তখন তার কল কেটে দেয় আর তাকে বলে এখন বলো ওয়াইফ তুমি কি আমাকে কোনো কিছু বলবে না। অন্যদিকে ইউনাকে দেখানো হয় সে তাড়াতাড়ি করে মিটিং শেষ করে সেখানে যাওয়ার জন্য রওনা হচ্ছিল। অন্যদিকে শিয়াও অনেক বেশি ড্রিঙ্ক করছিল আর মন খারাপ করে তাকে বলছিল তোমার বোন আমার ভাইয়ের কাছ থেকে ডিভোর্স নিতে চায়, কিন্তু আমি কি করেছি, আমি তো তোমাকে একেবারেই চিট করিনি, তাহলে তুমি কেন আমার কাছ থেকে ডিভোর্স নিতে চাচ্ছ। জিয়া তাকে বলে যাই হোক আমি তোমাকে প্ল্যানিং করে ফোর্স করে তারপর বিয়ে করেছিলাম, তুমি কেন এত বেশি আপসেট হচ্ছ, তুমি কি আমাকে লাইক করো নাকি। শিয়াও তাকে বলে তোমাকে কে বলেছে আমি তোমাকে লাইক করি না। তারপর আমাদের ফ্ল্যাশব্যাকে সিন দেখানো হয় যেদিন তার ভাইয়ের বিয়ে হয়েছিল সেদিনই সে প্রথমবার জিয়াকে দেখেছিল আর তার ভাইকে জিজ্ঞেস করেছিল সে মেয়েটাকে। তার ভাই তাকে বলছিল এটা তোমার ভাবির ছোট বোন আর তার নাম হচ্ছে জিয়া। তারপর শিয়াও যখন গাড়িতে ছিল সে তার বন্ধুর সাথে কথা বলছিল আর তাকে বলছিল সে জিয়াকে প্রথম দেখাই ভালোবেসে ফেলেছে, কিন্তু সে কি বা করতে পারে। জিয়া তার ভাবির ছোট বোন, তাই তার সবকিছু বুঝে শুনে করতে হবে। আর সে গাড়ির ভেতর থেকে জিয়াকে দেখে নিয়েছিল আর সে অনেক খুশি ছিল আর ভাবছিল এটাই তার জন্য সুবর্ণ সুযোগ। ফ্ল্যাশব্যাক শেষ হয় আর সেখানে শিয়াও তাকে বলছিল তুমি আমার কাছে প্রথম এসেছিলে, তুমি এখন আমার কাছ থেকে ডিভোর্স নিতে পারো না। জিয়া তাকে জিজ্ঞেস করে তুমি কি করতে চাও। শিয়াও তার হাত ধরে ফেলে আর তাকে বলে তুমি যদি আবারও আমার কাছ থেকে পালাতে চাও আমি তোমাকে বন্দি করে রাখবো, তাহলে সারা জীবনে কখনোই তুমি আমার কাছ থেকে দূরে যেতে পারবে না। এসব বলে তো সে জিয়াকে ভয় দেখাচ্ছিল। তখনই সেখানে ইউনা চলে আসে আর বলে তুমি আমার বোনকে ভয় দেখাচ্ছ আর বলছো বন্দি করে রাখবে।
তোমার এত সাহস! সেখানে জিয়া তো খুশি হয়ে যায় তার বোনকে দেখে। জিয়া খুশি হয়ে তার বোনের হাত ধরে চলে যেতেই নিয়েছিল, কিন্তু শিয়াও তার হাত ধরে ফেলে। আর সে জিয়াকে ধরে বলতে শুরু করে, সে আমার ওয়াইফ, আপনি কিভাবে তাকে নিয়ে যেতে পারেন? ইউনা তাকে বলতে শুরু করে, কারণ সে আমার বোন। শিয়াও তো সেখানে তাকে বলতে শুরু করে, ভাবি এখন বোঝো না, তুমি ডিভোর্স নিচ্ছ বলে কি আমরা দুজনেও আলাদা হয়ে যাব? আপনি কিভাবে আমাদেরকে আলাদা করতে পারেন? আর আমার তো মনে হচ্ছে কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। কেননা আপনি আমার ভাইয়ের ফিরে আসার অপেক্ষা করুন, সে আসলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। ইউনা তাকে বলে, তুমিও কোনো ভালো না, তুমি আমার বোনকে জোর করেছ, এটা কোনো ভালো ব্যাপার না। সেখানে শিয়াও তো তার ওয়াইফের দিকে তাকিয়েছিল আর জিয়া তার বোনকে জড়িয়ে ধরেছিল। ইউনা তো শিয়াওকে বলতে শুরু করে, তুমি গিয়ে তোমার ভাইয়ের সাথে কথা বলো, তোমার ভাইও আমার হাত থেকে তোমাকে বাঁচাতে পারবে না। তারপর তারা দু বোনই সেখান থেকে চলে যায়। গার্ড সেখানে থামা ছিল শিয়াওকে তাদের পেছনে যাওয়া থেকে। শিয়াও তো গাড়ির পেছনে অনেক দৌড়ানোর চেষ্টা করে, কিন্তু সে গাড়িটাকে ধরতে পারে না। এসব দেখে আবার জিয়ারও অনেক বেশি মন খারাপ হচ্ছিল। অন্যদিকে শিয়াওয়ের তো অনেক বেশি মন খারাপ ছিল, আর সে একটার পর একটা ড্রিঙ্ক করছিল। তার ভাই জু তো বিদেশ থেকে চলে এসেছিল আর তাকে বলছিল, তুমি কেন এত বেশি ড্রিঙ্ক করছো? তোমার এত বেশি ড্রিঙ্ক করার কারণে যদি জিয়া ভয় পেয়ে যায়, তাহলে আমি ইউনাকে কি এক্সপ্লেনেশন দিব? শিয়াও তাকে বলতে শুরু করে, ভাই এখন আপনার কাউকে এক্সপ্লেনেশন দেওয়ার দরকার নেই, কারণ ভাবি আর জিয়া দুজনেই বাড়ি ছেড়ে চলে গেছে। জু তো শকড হয়েছে আর বলে, কি সব ফালতু কথা বলছো? সেখানে শিয়াও তার ভাইকে ইশারা করে টেবিলের উপরে দেখাচ্ছিল। তার ভাই তখন ডিভোর্স পেপার দেখে অনেক বেশি অবাক হয়েছে আর তাকে বলে, তুই কি করেছিস? শিয়াও তো রেগে উল্টো তার ভাইকে বলতে শুরু করে, আপনি কি করেছেন? আপনি ভাবিকে কেন চিট করেছেন? আপনি ভাবিকে চিট করেছেন, এই কারণে ভাবি আপনাকে ডিভোর্স দিতে চেয়েছে, আর জিয়া তার বোনের সাথে যেতে চায়, এই কারণে সে আমাকে ডিভোর্স দিতে চাচ্ছে। আর এখন তারা দুজনেই বাড়ি থেকে চলে গেছে। জু তো শকড হয়েছে আর বলে, কি ফালতু কথা বলছো, আমি কোনো চিট করিনি। তখন তার ভাই তাকে নিউজ দেখাতে শুরু করে। শিয়াও তার ভাইকে বলতে শুরু করে, ভালোভাবে দেখো তুমি কি করেছো, কি দরকার ছিল অ্যাব্রোডে গিয়ে ফার্স্ট লাভের সাথে দেখা করার? জু তাকে বলে, কোইন্সিডেন্সলি তার সাথে আমার দেখা হয়ে গিয়েছিল, আর আমাদের মধ্যে সেরকম কোনো কথাবার্তাও হয়নি। আর এসব যেসব খবর ছড়ানো হয়েছে সব খবরই মিথ্যে। শিয়াও তো খুশি হয়েছে আর বলে, ভাই এর মানে সবকিছু মিথ্যে আর সবকিছু ভুল বোঝাবুঝি হয়েছে, এর মানে এই ডিভোর্স আমি থামাতে পারবো। তাই তাড়াতাড়ি করে ভাবিকে কল দিয়ে তাকে সবকিছু খুলে বলো। জু তখন সেখানে ইউনাকে কল লাগাতে শুরু করে, কিন্তু সে দেখতে পায় তাকে সে আগেই ব্লক করে ফেলেছে। তাই সে শিয়াওকে কল করতে বলছিল। তখন শিয়াও তাকে বলে, ভাই আপনি আমার উপর নির্ভর হতে পারেন না, আমার দায় আমাকে আগেই ব্লক করে ফেলেছে, এখন আমাদের কাছে আর কোনো উপায় নেই, এখন আমরা কি করব? জু তাকে বলতে শুরু করে, একটা রাস্তা আছে, আগে আমি যখন ইউনাকে ডেট করেছিলাম তখন সব সময় তাকে লোকেশন ট্র্যাক করার মাধ্যমে আমি খুঁজতাম। তাই সে লোকেশন ট্র্যাক করতে শুরু করে আর বলে, খুঁজে পেয়েছি তোমার ভাবি কোথায় আছে। অন্যদিকে আমাদের জিয়া এবং ইউনাকে দেখানো হয় তারা দুজনেই কোম্পানিতে ছিল আর ইউনা ওভারটাইম করছিল। সেখানে জিয়া তার বোনকে জিজ্ঞেস করছিল, বোন ডিভোর্স নেওয়ার জন্য কি নিজের কোর্টে যেতে হয়? ইউনা তাকে বলে, হ্যাঁ তোমার উপস্থিত থাকতে হবে, কিন্তু শিয়াওয়ের সাথে তোমার দেখা হবে, কারণ কি তুমি ভয় পাচ্ছ? একেবারে চিন্তা করো না, আমি তোমাকে প্রোটেক্ট করব। শিয়া তাকে বলেন, আমি ভয় পাচ্ছিলাম না, আমি শুধু ভাবছিলাম। ফ্ল্যাশব্যাকের সিন সে ভাবতে শুরু করে, সব সময় শিয়াও তার সাথে অনেক বেশি ভালো ছিল আর তার অনেক বেশি যত্ন করত। শিয়াই সবকিছু ভাবছিল আর তার ফ্ল্যাশব্যাকের সব মেমোরিগুলো মনে পড়ছিল। ইউনা তাকে বলে, আমি জানি তুমি ভাবছো শিয়াও যদি আবার কোনো ঝামেলা করে, কিন্তু তুমি একেবারে চিন্তা করো না আর ভয় পেও না, আমি তো আছি। আর তোমার যদি পুরুষ লাগে তুমি আমাকে বলবে, তোমাকে একটা কেন আমি 100টা পুরুষ দিব। ইউনা তারপরে সব কথা বলে জিয়াকে ক্লাবে নিয়ে যায় আর সে অনেকগুলো মেল মডেলকে সেখানে ডাকে আর সে তাকে বলতে শুরু করে, তুমি এখানে এনজয় করো আর আমি মিটিং অ্যাটেন্ড করার জন্য যাচ্ছি। ইউনা এই কথা বলে তারপর সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমাদেরকে শিয়াওকে দেখানো হয়, তারাও সেই দিকে আসছিল। অন্যদিকে জিয়া তো সেই মেল মডেলদের ওপর একেবারেই মনোযোগ দিচ্ছিল না, কিন্তু সেই মেল মডেলেরা তাকে সেডুস করতে শুরু করে আর বলে, তুমি চাইলে আমাদেরকে টাচও করতে পারো। জিয়া তো ভাবতে শুরু করে, তাদেরকে ভাড়া করতে বোনের অনেকগুলো টাকা নষ্ট হয়েছে, তাই এতগুলো টাকা নষ্ট করা আমার উচিত হবে না। সে যখন তাদেরকে টাচ করতেই যাবে তখনই সেখানে শিয়াও চলে আসে আর সে জিয়াকে বলতে শুরু করে, তুমি কি টাচ করার জন্য আমার অ্যাপস পাওনি? তাদের অ্যাপস কেন টাচ করছো? সব মেল মডেলকে ভয় দেখিয়ে সে তাড়িয়ে দেয় আর সে তার জামা খুলতে শুরু করে আর বলে, তোমার যদি এতই টাচ করার ইচ্ছা হয় তাহলে আমাকে টাচ করো, আমার মধ্যে এমন কিসের কমতি ছিল তুমি অন্য পুরুষদেরকে খুঁজছো? তুমি যদি এরকমই করতে থাকো আমি সত্যিই তোমাকে বন্দি করে রাখবো। জিয়া তাকে বলে, তুমি যদি আমাকে বন্দি করো আমার বোন তোমাকে ছাড়বে না, তাই এরকম করার সাহসও করো না। শিয়াও তাকে বলে, আমার কাছে সাহস আছে। জু তখন সেখানে চলে আসে, তখন সে বলতে শুরু করে, দুলা ভাই আমাকে বাঁচান। জু তো খুশি হয়েছে আর বলতে শুরু করে, এখানে যখন জিয়া আছে তাহলে তোমার ভাবিও এখানে চলে আসবে।
জিয়া তো চিল্লাতে শুরু করে আর বলে, বোন তাড়াতাড়ি আসো আমাকে বাঁচাতে। তারপর তারা সবাই মিলে সেখানে বসেছিল। শিয়াও তো জিয়াকে বলতে শুরু করে, তোমরা যে ডিভোর্স এগ্রিমেন্ট সাইন করে রেখে এসেছো সেটার ব্যাপারে আমাকে বলো। জিয়া তাকে বলে, আমি জানি না। শিয়াও তাকে বলে, এখন তুমি স্টুপিড হওয়ার নাটক করছো। জিয়া তাকে বলে, আমি তো আগে থেকে স্টুপিড। শিয়াও তো জিয়াকে দেখে বলতে শুরু করে, আমার ওয়াইফ তো অনেক বেশি কিউট। জিয়া তো ভাবতে শুরু করে, সে তো এক নম্বরের লম্পট, আমার বোন তাড়াতাড়ি আসুক আমাকে বাঁচাতে। শিয়াও তো জিয়াকে বলতে শুরু করে, আমরা যখন এখান থেকে চলে যাব বাড়িতে, সেখান থেকে আমরা অন্য আরেকটা জায়গার মধ্যে শিফট হয়ে যাব, আর আমরা আমাদের জীবন অনেক সুন্দরভাবে উপভোগ করব। জিয়া বলে, একদমই না। আর সে মনে মনে ভাবছিল, আমি আমার বোনকে ছাড়া বাঁচবো না, আমার বোনকে ছাড়া তো আমার জীবন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। শিয়াও তাকে জিজ্ঞেস করে, কেন? তখন সে বলে, কারণ তোমার খরচই তো তোমার ভাই উঠায়, আর তুমি একা কিভাবে আমাকে সাপোর্ট করবে। শিয়াও তাকে বলতে শুরু করে, তুমি একদমই চিন্তা করো না, আমার রেসিং ক্লাব এখন চলতে শুরু করে দিয়েছে, এখন আমিও কিছু টাকা ইনকাম করতে পারি, এখন সে টাকা দিয়ে আমি তোমাকে সাপোর্ট করতে পারবো। অন্যদিকে জু তো অনেকক্ষণ ধরে ইউনার জন্য অপেক্ষা করছিল, আর সে তার গার্ডকেও ইউনার ব্যাপারে জিজ্ঞেস করছিল আর বলছিল সে কি এখনো আসেনি। তখন ইউনা সেখানে চলে আসে আর জিয়াকে জিজ্ঞেস করে, তুমি কি ভালোভাবে মজা করেছো? জিয়া তো বলতে শুরু করে, ভালো করেছো বোন, তুমি এখানে চলে এসেছো, এবার আমাকে বাঁচাও। সেখানে জু আর শিয়াওকে দেখে তো ইউনা বলতে শুরু করে, কি হয়েছে, তোমরা কি সব কাজ ছেড়ে এখানে মেল মডেলে জব করা শুরু করে দিয়েছো নাকি? জু তো ইউনাকে বলতে শুরু করে, কিছু ভুল বোঝাবুঝি হয়েছে, আমরা কি কথা বলতে পারি? ইউনা তাকে বলে, ডিভোর্স এগ্রিমেন্ট সাইন করে দিও, আমি তোমার সাথে কোনো কথাই বলবো না। জু তাকে বলতে শুরু করে, আমি ডিভোর্স এগ্রিমেন্ট একেবারেই সাইন করব না, আমি তোমাকে কোনো ধোকা দেইনি। জু তাকে বলতে শুরু করে, সে যখন অ্যাব্রোডে মিটিং এর জন্য গিয়েছিল, সেখানে তার ফার্স্ট লাভও চলে এসেছিল, কিন্তু সে তার সাথে কোনো কথাই বলেনি, আর সে মিটিং শেষে তাড়াতাড়ি চলেও গিয়েছিল, কিন্তু ইউনা তার কোনো কথাই বিশ্বাস করছিল না। তখনই সেই জায়গায় চলে আসে অ্যাসিস্ট্যান্ট, আর সে তাকে সিসিটিভি ফুটেজে সব ঘটনা দেখাতে শুরু করে, আর সে বলছিল সে শুধুমাত্র মিটিং এর জন্যই গিয়েছিল, তারপরে সে শুধুমাত্র কাজেই ব্যস্ত ছিল। ইউনা তখন শান্ত হয়। সেখানে জুতাকে বলতে শুরু করে, ওয়াইফ, আমি সত্যিই তোমার প্রতি অনেক বেশি লয়াল, আর তুমি জানো প্রত্যেকদিন কাজের মাঝেও আমি তোমাকে অনেক বেশি মিস করেছি। তুমি জানো তোমাকে দেখার জন্য আমি কত বেশি উদ্বিগ্ন হয়েছিলাম, আর আমি তোমার জন্য উপহার নিয়ে এসেছিলাম, কিন্তু আমি যখন দেখতে পেয়েছি তুমি আমার জন্য ডিভোর্স এগ্রিমেন্ট রেখে এসেছো, তখন আমার অনেক বেশি কষ্ট লেগেছে। ইউনা তাকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি বলছো? সেখানে জুতাকে বলছিল, হ্যাঁ, তোমার ব্যাপারে ভাবতে ভাবতে আমার তো জ্বরও এসে পড়েছে, তুমি আমাকে টাচ করেই দেখতে পারো। তাদের কথাবার্তা এবং এত কিছু দেখে সেখানে জিয়া অনেক খুশি হচ্ছিল আর ভাবছিল দুলা ভাই তো অনেক বেশি দুর্দান্ত। শিয়াও তো সেখানে জিয়াকে বলতে শুরু করে, ওয়াইফ, তোমারও কি লোভ লাগছে, তুমিও টাচ করে নাও। কথা বলে তো সে তার শার্ট খুলছিল। অন্যদিকে সেখানে ইউনা জুকে বলছিল, তোমার তো সত্যি অনেক বেশি জ্বর এসেছে, আমি তোমাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। জিয়া তো বলতে শুরু করে, বোন, আমিও তোমার সাথে যাব, কিন্তু ইউনা তখন সেখানে শিয়াওকে বলে, আমার বোনের খেয়াল রেখো, আর জুকের সাথে করে সে চলে যায়। শিয়াও তো খুশি হয়ে বলতে শুরু করে, ভাবি, একেবারেই টেনশন করো না, আমি তাকে অনেক ভালোভাবে দেখে রাখবো। জিয়া তো পালানোর চেষ্টা করেছিল, কিন্তু সেখানে শিয়াও তাকে ধরে রাখছিল। শিয়াও তো সেখানে তাকে বলতে শুরু করে, এখন তাদের মধ্যে সব ভুল বোঝাবুঝি মিটে যাচ্ছে, তুমি কি তাদের প্রাইভেট সময় নষ্ট করতে চাও? জিয়া তাকে বলে, তাহলে আমি কোথায় যাব? শিয়াও তাকে বলে, তুমি আমার সাথে বাড়িতে যাবে। জিয়া তখন বলতে শুরু করে, আমার তো অনেক বেশি ঘুম পাচ্ছে, আমি বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়বো। কিন্তু শিয়াও তাকে কানে কানে বলতে শুরু করে, চিন্তা করো না, আমরা বাড়িতে গিয়ে সবকিছু করব। অন্যদিকে আমরা জুয়ের ফার্স্ট লাভকে দেখতে পাই। সে তো অ্যাব্রোড থেকে ফিরে এসেছিল আর ভাবছিল এখন সে ইউনার কাছ থেকে তার হাজবেন্ডকে ছিনিয়ে নিবে। আর সে তো জুকে কল করতে শুরু করে, কিন্তু তার কল যাচ্ছিল না, আর সে বুঝতে পারে তাকে জু ব্লক করে ফেলেছে। তখন তো সে অনেক বেশি রেগে যায় আর বলতে শুরু করে, নিশ্চয়ই এই সবকিছু ইউনার কারণে হচ্ছে। এই মেয়েটার নাম লিন ছিল, আর সে বলতে শুরু করে, আমি সেই ইউনাকে ছাড়বো না। তাই সে জুয়ের মাকে কল করে আর বলে, আন্টি, আমি দেশে ফিরে এসেছি, কেননা আজকে আমি আপনাকে লাঞ্চের ট্রিট দেই। আর সে জুয়ের মাকে একটা জায়গায় ইনভাইট করে। তারপরে সিন আমরা দেখতে পাই সে জুয়ের মাকে একটা দামি উপহার দিচ্ছিল, আর সে জুয়ের মায়ের সাথে কথা বলে তাকে নিজের সাইডে আনার চেষ্টা করছিল। আন্টিও তখন তার কথায় চলে আসে আর তাকে বলতে শুরু করে, হ্যাঁ সত্যি জু তোমাকেই পছন্দ করে, তাই তোমার মতো দেখতে মেয়েকে বিয়ে করেছে, আর এখন তো তুমি ফিরে এসেছো, আর তাদের দুজনে তো ডিভোর্স হয়ে যাবে। লিন যখন জানতে পারে তাদের ডিভোর্স এগ্রিমেন্ট সাইন হয়ে যাচ্ছে, তখন তো সে অনেক খুশি হয়ে যায়। আন্টি তো লিনকে বলতে শুরু করে, এখন তোমার উপর নির্ভর করে তুমি কিভাবে জুয়ের মন জিতবে। আমি তোমাকে সুযোগ দিচ্ছি, তুমি আমাদের কোম্পানিকে রিপ্রেজেন্ট করার জন্য মিটিংয়ে যেতে পারবে, আর তুমি এই মিটিংয়ে যাওয়ার পর যদি আমাদের লাভ করাতে পারো, তাহলে তো সে অনেক বেশি ইমপ্রেস হয়ে যাবে। লিন তো খুশি হয়ে আন্টিকে ধন্যবাদ জানাতে শুরু করে। অন্যদিকে আমাদের বাড়ির সিন দেখানো হয়, তারা সবাই তো সেখানে একসাথে বসেছিল। ইউনা সেখানে বলতে শুরু করে, এবার ভুল বোঝাবুঝি হয়েছে বলে কি হয়েছে?
মানলাম তোমার কোনো খারাপ ইন্টেনশন ছিল না, কিন্তু সে মেয়ের তো খারাপ ইন্টেনশন ছিল। এরকম ভাবে যদি অন্য প্রজাপতি তোমার আশেপাশে ঘোরাঘুরি করতে থাকে তাহলে আমি বেশি দেরি করব না, ডিভোর্স নিয়ে নিব। জিয়া তো সেখানে তার বোনকে অনেক বেশি সাপোর্ট করেছিল। জু সেখানে বলতে শুরু করে, আচ্ছা ওয়াইফ, এরকম আর কখনোই হবে না। ইউনা সেখানে বলতে শুরু করে, তোমাদের কথায় কোনো কিছুই হবে না, এখন তোমাদের পারফরমেন্স দেখে বোঝা যাবে তোমরা কি চাও, না হলে কিন্তু আমরা দুজনেই তোমাদের কাছ থেকে ডিভোর্স নিয়ে নিব। জু তো সাথে সাথেই নত হয়ে যায় আর বলে, ঠিক আছে ওয়াইফ, তুমি যেমন বলবে তেমনই হবে। সেও তো সেখানে হতবাক হয়ে বলতে শুরু করে, এসব কিছুর মধ্যে আমি কেন পিসছি, আমি তো একেবারে ইনোসেন্ট। সেখানে দুইজন বোনই তো বলতে শুরু করে, এখানে আমাদের কথা শেষ। তারপরে সিনে আমরা জিয়াকে দেখতে পাই, সে তার বোন ইউনার সাথে গিয়েছিল শপিং করতে। ইউনা তো মনে মনে ভাবছিল, আমি একজন পুরুষের ওপর একেবারেই নির্ভর থাকতে পারবো না, আমার বেশি বেশি করে টাকা ইনকাম করতে হবে যাতে আমি আমার বোনকে সাপোর্ট করতে পারি আর তাকে সব বিপদ আপদ থেকে রক্ষা করতে পারি। সেখানে ইউনা একটা ডিজাইন কম্পিটিশনের ব্যাপারে জানতে পারে আর সে ডিসাইড করে সেও সেটার মধ্যে পার্টিসিপেট করবে। লিন তো সেখানেই ছিল, সে তার সব কথাই শুনতে পায়, সেখানে চলে আসে আর বলে, তুমিও সে কম্পিটিশনে ভাগ নিবে, আর তুমি সত্যি একদম আমার মতোই দেখতে, এই কারণে তো জু তোমাকে বিয়ে করেছে, তুমি শুধুমাত্র আমার রিপ্লেসমেন্ট ছাড়া আর কিছুই না। জিয়া তো রেগে যায় আর বলতে শুরু করে, তুমি এ কথা কিভাবে বললে, তুমি তো অনেক বেশি আগলি, আর তুমি আমার বোনের সাথে নিজেকে কম্পেয়ার করতে চাচ্ছ। জিয়া তো সেখানে তাকে অনেক কথা শোনাতে শুরু করে আর সে সবাইকে ডাকতে শুরু করে আর বলে, মেয়েটাকে দেখো, সে মিস্ট্রেস হতে যাচ্ছে, সে আমার বোনের সংসার খারাপ করতে চাচ্ছে। লিন তো অনেক বেশি ভয় পেয়ে যায়, তার অসম্মানিত হতে হবে, তাই সে তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে যায়। ইউনা তো অনেক খুশি হয়ে তার বোনকে বলতে শুরু করে, আমার ছোট বোন কত বেশি বড় হয়ে গেছে, সে তার বড় বোনকে প্রোটেক্ট করাও শিখে গেছে। জিয়া বলতে শুরু করে, হ্যাঁ বোন, এখন থেকে আমি তোমাকে প্রোটেক্ট করব, আর সে কম্পিটিশনে আমি তোমার সাথেই যাব, আর আমরা দুজনে মিলে আমাদের শক্তি সবাইকে দেখাবো। ইউনাও খুশি হয়ে যায় আর বলে, ঠিক আছে, আমরা দুজনে একসাথেই সেখানে যাব। তারপরে সিনে আমরা দেখতে পাই জিয়া তার বোনের সাথে কম্পিটিশনের জন্য গিয়েছিল, আর সেখানে আমরা শিয়াওকেও দেখতে পাই। শিয়াও তো সেখানে ইউনাকে জিজ্ঞেস করে, ভাবি, আপনার আর ভাইয়ের মধ্যে কি সবকিছু ঠিকঠাক চলছে, কারণ আমি তো দেখছি আপনি কিছুদিন ধরে কোম্পানিতেই ঘুমাচ্ছেন, আর ভাইয়ের সাথে আমি বেশিরভাগ আপনাকে দেখছি না। ইউনা তাকে বলে, না, সবকিছুই ঠিক আছে, একটু কাজের জন্য আমাকে সেখানেই থাকতে হচ্ছে, কারণ কিছুদিন ধরে আমি কাজে অনেক বেশি বিজি। সেও তো টেনশনে পড়ে যায় আর মনে মনে ভাবছিল, আমার তো মনে হচ্ছে না সবকিছু ঠিক আছে, প্লিজ আপনারা ডিভোর্স নিয়েন না, কারণ আমি চাই না আমার ডিভোর্স হোক। সেও তো এই সব কিছুই ভাবছিল। অন্যদিকে আমাদেরকে লিনকে দেখানো হয়, সেখানে সে ইউনাকে দেখছিল আর ভাবছিল, এবার আমি তোমাকে হারিয়ে সবার সামনে অপমানিত করব। সেখানে ইউনা তো অনেক বেশি টেনশনে ছিল। সেও সেখানে বলছিল, ভাবি, আপনি যেসব মডেলকে ডেকেছিলেন তারা তো এখনো আসছে না, আর বেশি সময় নেই কম্পিটিশন শুরু হতে। ইউনা তো হাল ছেড়ে দেয় আর বলে, থাক, মনে হচ্ছে আমার ভাগ্যে নেই, মনে হয় আমার কিসমতে লেখাই ছিল আমি হেরে যাব। জিয়া তো বলতে শুরু করে, আমি একেবারে আমার বোনকে হারতে দিব না, আমি নিজে মডেল হয়ে তোমার বানানো সব জামাগুলো সবাইকে দেখাবো আর রিপ্রেজেন্ট করব। শিয়াও তো বলতে শুরু করে, ভাবি, সে কি পারবে? সেখানে ইউনা বলতে শুরু করে, হ্যাঁ, আমি আমার বোনকে সম্পূর্ণ বিশ্বাস করি, সে নিশ্চয়ই পারবে। জিয়া তো রেডি হওয়ার জন্য যাচ্ছিল, সেখানে সে শিয়াও কেউ পাঠায় আর বলে, আমার বোনের খেয়াল রেখো। তারপর আমরা দেখতে পাই ইউনার পালা চলে এসেছিল, আর সে সবাইকে তার ডিজাইনের ব্যাপারে সবকিছু খুলে বলছিল। সবাই যখন তার ডিজাইনের ব্যাপারে এত কিছু শুনছিল তখন তাদের কাছে তো অনেক বেশি ভালো লাগছিল। সেখানে লিন তো বলতে শুরু করে, তার ডিজাইনগুলো কোথায়, এরকম ভাবে তো জাজ করা যাবে না। একজন জাজ তো বলতে শুরু করে, আপনার কাছে তো ডিজাইনই নেই, তাহলে কিভাবে আপনি পার্টিসিপেট করতে পারেন? আপনি পার্টিসিপেট করতে পারবেন না। তখনই সেখানে জিয়া চলে আসে। জিয়া যখন তার বোনের বানানো সেই ডিজাইনিং জামাটা পরে আসে, সবাই তো অবাক হয়ে তাকে দেখছিল। যারা ইউনার অনেক বেশি প্রশংসা করেছিল, অবশেষে সে উইনার হয়ে যায়। সেও তো ভাবছিল, আমার ওয়াইফকে একেবারে আসল এঞ্জেলের মতো লাগছে। লিন তো অনেক বেশি রেগেছিল আর মনে মনে ভাবছিল, তারা কিভাবে এরকম ভাবে জিততে পারে, আমি তাকে এবার ছাড়বো না। জিয়া তার বোনকে বলতে শুরু করে, আমরা অনেক ভালোভাবে সেলিব্রেট করব। তখন সে বলে, ঠিক আছে। তখনই ইউনাকে বারবার জু কল করছিল, কিন্তু সে তার কল ধরছিল না। জু তাই তার ওয়াইফকে দেখার জন্য সেখান দিয়ে আসছিল। লিন তাকে দেখে ফেলে আর তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছিল, আর তাকে বলতে শুরু করে, আমি উইনার হতে পারিনি, তুমি কি আমাকে ব্লেম করবে? আর সে যখন দেখতে পায় সেখান দিয়ে ইউনা আসছে, তখন সে তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করে। জিয়া আর ইউনা এই সব কিছুই দেখছিল। জিয়া তো বলতে শুরু করে, সত্যি কোনো পুরুষকে বিশ্বাস করা যায় না। শিয়াও তো ভাবছিল, এ সব কিছুর মধ্যে আমি পিসবো। কিন্তু জু তো ইউনার কাছে চলে যায় আর তাকে বলে, ওয়াইফ, তুমি কেন আমার কল ধরেছো না? ইউনা তাকে বলে, এখন আমাদের মধ্যে কথা বলার কোনো কিছুই নেই, এখন আমি তোমার কাছ থেকে ডিভোর্স নিয়েই ছাড়বো। জিয়া তো তার দুলাভাইকে বলতে শুরু করে, আপনার মিস্ট্রেস তো এখান পর্যন্ত পৌঁছে গেছে। এসব দেখে তো লিন খুশি হয়ে যায় আর ভাবে, আমার কাজ তো হয়ে গেছে, আর সে চলে যায়।
জো তো সেখানে বলছিল, ওয়াইফ তুমি আমার কথা শোনো, কি হয়েছিল আমি তোমাকে এক্সপ্লেনেশন দিচ্ছি। কিন্তু ইউনা তার কোনো কথা শুনতেই রাজি হচ্ছিল না। জিয়া তখন পেট ব্যথার নাটক করে আর সে আস্তে করে দুলাভাইকে বলতে শুরু করে, এটাই আপনার কাছে শেষ সুযোগ আমার বোনকে রাজি করানোর। যদি আপনি কোনো কিছু করে না থাকেন তাহলে ভালোভাবে সবকিছু তাকে বুঝিয়ে বলুন। আর সে বাথরুমে যাওয়ার নাটক করে শিয়াওকে সাথে নিয়ে সেখান থেকে কেটে পড়ে, যাতে তারা দুজনে বসে একসাথে কথা বলতে পারে আর তাদের মধ্যে ভুল বোঝাবুঝিগুলো মিটাতে পারে। শিয়াও তো টেনশনে ছিল, কিন্তু জিয়া তাকে বলে আমি নাটক করেছিলাম যাতে তারা দুজনে একসাথে কথা বলতে পারে আর সবকিছু মিটাতে পারে। শিয়াও তো বলতে শুরু করে আমার ওয়াইফ তো অনেক বেশি বুদ্ধিমান। তারপর তারা চুকি দিয়ে সব কথাই শুনতে শুরু করে। জো তো ভেতরে ইউনাকে বলছিল, আমি সত্যিই জানতাম না সে আমার কোম্পানিকে রিপ্রেজেন্ট করার জন্য চলে আসবে, আর সত্যি আমার সাথে তার কোনো সম্পর্কই চলছে না। ইউনা তো চিল্লাতে শুরু করে আর বলে, তুমি কোম্পানির সিইও আর তুমিই জানো না? এরকম কিভাবে হতে পারে? সেখানে জুতাকে অনেক বেশি রাজি করানোর চেষ্টা করে আর বলে, তুমি আমাকে মারতেও পারো, কিন্তু এবারের জন্য এরকম করো না, আমাকে ক্ষমা করে দাও। কিন্তু ইউনা তাকে মারতে পারছিল না। তখন জুতাকে পেছন থেকে জড়িয়ে ধরে আর বলে, আমি জানতাম তুমি কখনই আমাকে মারতে পারবে না। তারা দুজনে কিস করতেই যাবে, শিয়াও তখন তার চোখ বন্ধ করে রাখে। সেখানে জিয়া তো বলতে শুরু করে, আসলে এই দুলাভাই অনেক বেশি দুর্দান্ত। শিয়াও তো সেখানে জিয়াকে বলতে শুরু করে, আমার তো মনে হচ্ছে আমার ওয়াইফেরও কিস চাই। তারা কিছু করতেই যাবে, তখনই দরজা খুলে যায় আর তারা দুজনেই নিচে পড়ে যায়। তারা দুজনে তো ডিস্টার্ব হয়ে যায়। জিয়া আর শিয়াও তখন বলতে শুরু করে হাই। অন্যদিকে লিন তো আবারও জুয়ের মায়ের কাছে চলে যায় আর সে জিয়া এবং ইউনার ব্যাপারে অনেক খারাপ খারাপ কথা বলে তাকে উস্কাচ্ছিল আর বলছিল তারা কিভাবে সে কম্পিটিশনের মধ্যে পৌঁছে গিয়েছিল আর চালাকি করে জিতে গেছে। আন্টি তো বলতে শুরু করে, তারা দুজনে তো অনেক বেশি চালাক, এরকম ভাবেই তো আমার দুই ছেলের ওপর কবজা করে আছে। আন্টি বলে, ইউনাকে আমরা হারাতে পারিনি বলে কি হয়েছে, ছোট বোন জিয়া তো অনেক বেশি বোকা, তাকে এখানে রাখো। অন্যদিকে শিয়াও আর জিয়া দুজনে তো ব্রেকফাস্ট করার জন্য বসেছিল। তখনই শিয়াওয়ের কাছে তার মায়ের কল আসে। শিয়াওকে তার মা বলতে শুরু করে, তুমি কখনই আমার সাথে দেখা করতে আসো না, সারাদিন নিজের কাজেই ব্যস্ত থাকো, আমি তো আমার ডটার ইন লদের মুখও দেখতে পারিনি। শিয়াও তো বলতে শুরু করে, মা একদমই চিন্তা করো না, একদিন ফ্রি হয়ে আমি জিয়াকে নিয়ে তোমার সাথে দেখা করতে আসব। তখন তার মা বলে, অন্য কোনো দিন না, আজকে আমি তার সাথে দেখা করতে চাই। এখন বলো তুমি কি আমাকে নিষেধ করতে চাইছো? শিয়াও তো সেখানে কিছুই বলতে পারে না। জিয়া ফোন নিয়ে বলতে শুরু করে, মা একদমই চিন্তা করবেন না, আমি আপনার সাথে দেখা করতে আসব। লিন আর শিয়াওয়ের মা তো খুশি হয়ে যায়। শিয়াও তো জিয়াকে বলতে শুরু করে, তুমি কেন রাজি হয়ে গেলে? আজকে আমার রেসিং কম্পিটিশন, আমি তো যেতে পারবো না, আর তুমি সেখানে গেলে কি জানি আমার মা তোমার সাথে কি করে। কিন্তু জিয়া তাকে বলতে শুরু করে, না আমি একাই চলে যাব। শিয়াও তাকে বলে, কি জানি মা তোমার সাথে কি করে, আমি তোমার সাথেই যাব। জিয়া তাকে বলে, তুমি চিন্তা করো না, আমি সবকিছু হ্যান্ডেল করে নিব। জিয়া তারপর তার শাশুড়ির সাথে দেখা করতে চলে যায়। সেখানে সে লিনকে দেখে তো অনেক শকড হয়। জিয়া তো ভাবছিল সে এখানে কি করেছে। সেখানে লিনটাকে দেখানোর জন্য তার শাশুড়িকে শল গিফট করেছিল আর সে জুয়ের মাকে বলতে শুরু করে, এটা আপনাকে অনেক বেশি স্যুট করছে, আপনার জন্য আমি অনেক ভালো উপহার নিয়ে এসেছি। জিয়া তো বলতে শুরু করে, আমি তো ভুলেই গিয়েছিলাম, তাই কোনো উপহারও আনিনি। শিয়াওয়ের মা তো বলতে শুরু করে, সে শুধুমাত্র নামের ডটার ইন ল, সে আমার জন্য কোনো উপহার আনেনি। আর সে জিয়াকে বলতে শুরু করে, তুমি খালি এখানে বসে কি করবে, গার্ডেনে যাও আর সেখান থেকে ঘাসগুলোকে উঠাও, আর এই কাজ করতে তো কোনো গুণ লাগে না, এতটুকু কাজ তো তুমি করেই নিবে। জিয়া বলতে শুরু করে, আচ্ছা মা ঠিক আছে, আমি কাজ কমপ্লিট করব। জিয়া চলে গেলে লিন তাকে আবার উস্কাতে শুরু করে আর বলে, সে তো অনেক রেগে আছে, হতেও তো পারে সে আপনার গাছের ওপর তার রাগ উঠাবে আর সে আপনার গাছপালাগুলোকে নষ্ট করেও দিতে পারে। শিয়াওয়ের মা তো অনেক টেনশনে পড়ে যায় আর বলে, আমার এখনই গিয়ে দেখতে হবে। অন্যদিকে জিয়াকে দেখানো হয় সে তো গাছের অনেক ভালোই যত্ন করছিল আর গান গাচ্ছিল। শিয়াওয়ের মা যখন বাইরে এসে সব দেখতে পায় তখন তার পাস্টের মেমোরি মনে পড়ে যায়, এই গাছটা তার হাজবেন্ড তাকে উপহার হিসেবে দিয়েছিল। সেখানে সে তো তার স্বামীকে দেখতে পাচ্ছিল আর সে মনে মনে ভাবছিল, আমি ভাবতেও পারিনি এই মেয়েটা গাছের এত ভালো যত্ন নিতে পারবে। কিন্তু সেখানে এখনো লিন বলতে শুরু করে, এই মেয়েটার মাথার মধ্যে তো একেবারে বুদ্ধি নেই। কথা শুনে আবার শিয়াওয়ের মার একটুও ভালো লাগে না আর তাকে বলে, তুমি নিজের কাজের ওপর মনোযোগ দাও, সেটাই তোমার জন্য ভালো হবে। লিন বলে, ঠিক আছে আমি যাচ্ছি আর জুয়ের মন জিতার জন্য পরিকল্পনা করছি। তারপর লিন যখন যাচ্ছিল তখন তার কাছে একজন লোকের কল আসে। সেই লোক তার কাছ থেকে অনেকগুলো টাকা পায়। লোকটা লিনের কাছে টাকা চাচ্ছিল, তখন সে বলতে শুরু করে, আর কিছুদিন অপেক্ষা করো, জুয়ের সাথে আমার বিয়ে হয়ে যাবে, তারপর আমি অনেক বড় লোক হয়ে যাবো আর তোমার টাকাও তোমাকে দিয়ে দিব। অন্যদিকে জিয়ার কাছে তার শাশুড়ি চলে যায় আর তাকে বলে, তুমি এত মরা গাছটাকে কেন যত্ন নিচ্ছ?
জিয়া তখন গাছটার কান বন্ধ করতে শুরু করে আর বলে, মা এরকম ভাবে বলবেন না, গাছটার ভালো লাগবে না। দেখবেন আমি নিশ্চয়ই এই গাছটাকে আবারও জীবিত করে তুলবো, আর আপনি রোদের মধ্যে দাঁড়িয়ে থাকবেন না, আপনার শরীর অসুস্থ হয়ে যাবে, আপনি গিয়ে রেস্ট করুন। তখন তার শাশুড়ি তাকে বলতে শুরু করে, আমি তো যাবো না, তুমি যদি আমার গাছকে আবার নষ্ট করে ফেলো, আমি এখানে সিসিটিভির মতো তোমার উপর নজর রাখবো। জিয়া তখন বলে, ঠিক আছে, এটা আপনার ইচ্ছা। সেখানে তার শাশুড়ি তাকে বলতে শুরু করে, তুমি অনেক বেশি ইরেসপন্সিবল, আর তুমি বড়দের সম্মান করতেও পারো না, তোমাকে কেউ শিখায়নি। জিয়া তাকে বলে, না এরকম না, আমার বোন আমাকে সবকিছুই শিখিয়েছে। তার শাশুড়ি তখন তাকে বলে, এর মানে তোমার বোনও এরকমই, তাই তো সে তোমাকে কোনো কিছুই শিখায়নি। জিয়া তো এই কথা শোনার পর অনেক বেশি রেগে যায় আর বলতে শুরু করে, আপনি আমার সিস্টারের ব্যাপারে কিভাবে এরকম কথা বলতে পারেন? আপনি কি ভাবেন আপনার ছেলেরা অনেক বেশি ভালো? তখন সে বলতে শুরু করে, হ্যাঁ আমার ছেলেরা অনেক বেশি দুর্দান্ত। জিয়া তখন তার ছেলেদের বদনাম করতে শুরু করে আর বলে, আপনার এক ছেলে চিট করছে আর আপনি এখানে তাদের প্রশংসা করছেন। তখন তো তার শাশুড়ির অবস্থা খারাপ হতে শুরু করে, তাই সে তাড়াতাড়ি করে তাকে ভেতরে নিয়ে যায় আর তাকে ওষুধ খাইয়ে দেয়। তখন সে কিছুটা সুস্থ হয় আর তাকে বলে, ভালো হয়েছে তুমি আমাকে ওষুধ দিয়ে দিয়েছো, না হলে তো তুমি আমাকে মেরেই ফেলতে। আর দেখো এখন আমার খিদে পেয়েছে, তাই যাও আর আমার জন্য খাবার রান্না করো। জিয়া তাকে বলে, মা আমি তো খাবার রান্না করতে পারি না, আমি কি বাইরে থেকে খাবার অর্ডার করে দিব? তখন তার শাশুড়ি তাকে বলতে শুরু করে, তুমি কেমন পুত্রবধূ? জিয়া তাকে বলে, যদি এরকমই ব্যাপার হয় তাহলে কেন না আপনি আমাকে রান্না করা শিখিয়ে দেন। তখন তার শাশুড়িও রাজি হয়ে যায় আর বলে, ঠিক আছে আমি তোমাকে শেখাচ্ছি। সেখানে তো তার শাশুড়িও রান্না করতে পারতো না, সে ভিডিও দেখছিল আর রান্না করা শিখছিল আর ভাবছিল তার কাছ থেকে আমার এটা লুকিয়ে রাখতে হবে, না হলে আমার ইমেজ তো নষ্ট হয়ে যাবে। তারপর তারা দুজনেই রান্না করে চলে যায়। সেখানে শিয়াওয়ের মা তাকে গাইড করতে শুরু করে আর জিয়া রান্না করছিল। শিয়াওয়ের মা তাকে ভিডিও দেখে বলছিল এটা দাও, আর সেখানে জিয়া সেসব কিছু দিয়ে রান্না শুরু করে দিয়েছিল। তারপর তারা যখন খাবার খাওয়ার জন্য বসেছিল, জিয়া তখন তার শাশুড়ির প্রশংসা করতে শুরু করে আর বলে, আপনি আমাকে অনেক ভালো খাবার বানানো শিখিয়েছেন, খাবার দেখেই বোঝা যাচ্ছে খাবার অনেক মজা হয়েছে। তার শাশুড়িও বলতে শুরু করে, হ্যাঁ খাবার আমি বানিয়েছি, মজা তো হবেই। তারপর তারা দুজনেই খাবার টেস্ট করে, কিন্তু কারো কাছে খাবার ভালো লাগছিল না। তারা দুজনেই খাবার খাওয়ার পর তাড়াতাড়ি করে পানি খাচ্ছিল। তার শাশুড়ি তো জিয়াকে বলতে শুরু করে, তুমি কত খারাপ খাবার বানিয়েছো। জিয়া তো বলতে শুরু করে, আপনি আমাকে যেরকম শিখিয়েছেন আমি তো সেরকমই বানিয়েছি। মা মনে হচ্ছে আপনিও খাবার বানাতে পারেন না, কিন্তু সেখানে তার শাশুড়ি তো মানতেই রাজি হচ্ছিল না। তার শাশুড়ি তাকে বলতে শুরু করে, তুমি রান্নার মধ্যে কোনো গড়বড়ি করেছো। জিয়া তো দেখে ফেলে তার শাশুড়ির ভিডিও দেখে দেখে তাকে বলছিল কি কি দিতে হবে। জিয়া তো বলতে শুরু করে, মা আপনিও তো রান্না করতে পারেন না, আর আপনি আমাকে বলছেন। অন্যদিকে আমাদেরকে ইউনাকে দেখানো হয়, সে তো সেখানে শিয়াওকে কল করে জিয়ার ব্যাপারে জিজ্ঞেস করেছিল। আমি তাকে কতগুলো কল করেছি, কিন্তু সে আমার কল রিসিভই করছে না। শিয়াও তাকে বলে, আজকে সে আমার মায়ের সাথে দেখা করতে গিয়েছে, হতেও তো পারে কোনো সমস্যা হয়েছে। শিয়াও তো টেনশনে পড়ে যায় আর সে তার মায়ের বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আর সেখানে ইউনাও বেরিয়ে পড়েছিল, কারণ তার বোনের জন্য তার অনেক চিন্তা হচ্ছিল। ইউনা জুকে মেসেজ করে, আমার বোন তোমার মায়ের সাথে দেখা করার জন্য গিয়েছিল, তারপর থেকে আমি তাকে অনেকগুলো কল করছি, কিন্তু সে আমার কল রিসিভ করছে না, তাই আমিও সেখানে যাচ্ছি দেখার জন্য আমার বোন ঠিক আছে কিনা, আবার কোনো সমস্যা হলো না তো। জুও তখন তার মিটিং ক্যান্সেল করে তার মায়ের সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়ে। তারা তিনজনই একসাথে সেখানে চলে আসে আর তারা তো শকড হয়ে যায়। সেখানে জিয়া এবং তার শাশুড়ি তারা দুজনে মিলে গেম খেলছিল। তারা দুজনে এত হাসি খুশি একসাথে কথা বলছিল, এসব দেখে তো তারা সবাই অনেক বেশি হতবাক হয়ে যায়। কিছুক্ষণ আগে সিন দেখানো হয়, জিয়া তো সেখানে অনেক বেশি কান্নাকাটি করছিল আর বলছিল, আপনার আমার বানানো খাবার ভালো লাগেনি। তখন তার শাশুড়ি তাকে বলতে শুরু করে, এরকম না, তুমি কান্নাকাটি করা বন্ধ করো, তুমি যা বলবে আমি তাই করব। জিয়া তো খুশি হয়ে যায় আর তার শাশুড়িকে বলে, তাহলে আমরা দুজনে গেম খেলবো। তারপর তারা দুজনে খেলা শুরু করে দিয়েছিল। অন্যদিকে তারা দুজনে যখন মজা করছিল, সেখানে জু আর শিয়াও তারা দুজনে তো ভাবছিল তারা আবার কল্পনা করেছে না তো। আর তারা দুই ভাই তো ইউনাকে বলতে শুরু করে তাদেরকে চিমটি কাটতে, কারণ তারা এসব কিছু বিশ্বাস করতে পারছে না। ইউনা তখন তাদের দুজনকেই চিমটি কাটতে শুরু করে। তারপর জিয়া যখন তাদের তিনজনকে একসাথে দেখতে পায়, তখন সে বলতে শুরু করে, আপনারা তিনজন এখানে কি করছেন। ইউনা তো জিয়াকে জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো। জিয়া তখন বলে, হ্যাঁ বোন আমি ঠিক আছি, তাছাড়া আমি আর মা তো একসাথে গেম খেলছিলাম। জিয়া তো সেখানে তার শাশুড়ির অনেক বেশি প্রশংসা করেছিল আর তার শাশুড়ি জিয়ার অনেক বেশি প্রশংসা করেছিল। জিয়া তো সেখানে বলতে শুরু করে, আজকে আমাকে মা খাবার বানানো শিখিয়েছে আর আমি প্রথমবার খাবার বানিয়েছি। এ কথা শোনার পর তো শিয়াও অনেক বেশি খুশি হয়ে যায় আর বলতে শুরু করে, ওয়াইফ তুমি খাবার বানিয়েছো, তোমার রান্না করা খাবার আমি টেস্ট করে দেখব। তারপর সে দৌড়ে ডাইনিং টেবিলে চলে যায় আর সে খাবার খেতে শুরু করে। সেখানে জিয়া এবং তার মা তাকে থামানোর জন্য আসছিল, কিন্তু ততক্ষণে সে খাবার খেয়ে নিয়েছিল আর সেখানে শিয়াও ভাবছিল খাবার তো অনেক বেশি খারাপ হয়েছে। তারপর আমরা দেখতে পাই তারা সবাই একসাথে খাবার খেতে বসেছিল আর সেখানে তো তার শাশুড়ি বারবার জিয়াকে খাবার দিচ্ছিল, কিন্তু জিয়ার শাশুড়ি ভাবছিল জিয়া তো ভালো হয়েছে বলে কি হয়েছে, ইউনা তো ভালো হবে না।
কিন্তু সে ইউনাকে অনেক কথা শোনানোর চেষ্টা করে, কিন্তু ইউনা তাকে জবাব দিয়ে দেয়। ইউনা তাকে বলে সে ক্যারিয়ার বানাতে চায়, এ কারণে সে তার কাজের উপরেই বেশি গুরুত্ব দেয়। যেহেতু সেখানে ইউনার অনেক বেশি গুণগান গাচ্ছিল আর তার অনেক প্রশংসা করছিল, সেখানে তখন তার মাও রাজি হয়ে যায় আর বলে ঠিকই বলেছ, একটা মেয়ের ক্যারিয়ার বানানো আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ আর নিজের উপর নির্ভর থাকা অনেক ভালো একটা কাজ। আর সে ইউনাকেও মেনে নেয় আর সে দুই বোনের প্রতি অনেক বেশি খুশি ছিল। তারপর তারা চারজন মিলে অনেক মজা করে খাবার খায়। আবারও আমাদেরকে লিনকে দেখানো হয় সে আবারও জুয়ের মায়ের কাছে চলে এসেছিল আর তাকে আবার উস্কানোর চেষ্টা করছিল, কিন্তু এবার জুয়ের মা তাদের বিরুদ্ধে একটা কথাও শোনে না, সে উল্টো লিনকেই কথা শুনিয়ে দেয় আর তাকে বলে তোমার কাছে কি অন্য কোনো কাজ নেই। লিন তো যেতে শুরু করে আর ভাবে আজকে সে আমার কোনো কথাই শুনছে না, তাদের বিরুদ্ধে একটা কথাও আমি বলতে পারছি না, উল্টো সে তাদের সাইড নিয়ে কথা বলছে। আর সে সিদ্ধান্ত নেয় সে ইউনা এবং জিয়া তাদের দুজনের ইমেজ খারাপ করবে আর সে একজনকে ভাড়া করে। সে ভেবেছিল সে একজন লোককে ভাড়া করে জিয়া রেস্টুরেন্টে পাঠাবে আর সেখানে খাবারের মধ্যে কিছু একটা মিশিয়ে দিবে, যে খাবার খাওয়ার পর সবার পেট খারাপ হয়ে যাবে আর তাদের ইমেজ খারাপ হয়ে যাবে আর রেস্টুরেন্টও বন্ধ হয়ে যাবে আর সব জনগণ মিলে সেখানে তাদেরকে অনেক বেশি থুথু করবে। তারপর আমরা সে রেস্টুরেন্টের বাইরে লিনকে দেখতে পাই। কিছুক্ষণ পর সেখানে জো এবং ইউনাও চলে আসে আর তাকে বলতে শুরু করে ভালো হয়েছে আমরা তোমাকে এখানেই পেয়ে গেছি, আমরা তো ভেবেছিলাম তোমাকে ডিনারে ইনভাইট করব। তারপর তারা সবাই মিলে ভেতরে চলে যায়। ইউনা লিনকে বলতে শুরু করে আমরা আমাদের মধ্যে সব ভুল বোঝাবুঝিগুলো ক্লিয়ার করতে চাই আর আমার আর জোয়ের জীবন অনেক ভালোভাবেই চলছে, তাই আমি চাই না আমাদের মাঝে কেউ আসুক। আর তোমার আর জোয়ের মধ্যে আগে যা কিছু ছিল এই সব কিছু পাস্ট ছিল, জো সেখানে স্বীকার করে সবকিছু অতীত আর এখন আমার জীবনে শুধুমাত্র ইউনাই আছে, সেই আমার ওয়াইফ। আর এখন আমাদের জীবন আর তুমি একেবারেই খারাপ করবে না। তারা এসব কথা লিনকে বলে তারপর বলছিল খাবার খেতে। সেখানে তো লিন অনেক বেশি ভয় পাচ্ছিল আর ভাবছিল সে তো খাবারের মধ্যে পেট খারাপের ওষুধ মিশিয়েছিল, সে খাবার কিভাবে খাবে, সে তো খাবার খেতেই চাচ্ছিল না। তখন তারা বলতে শুরু করে তুমি কি এখনো মিস্ট্রেস হতে চাও, এই কারণে খাবার খাচ্ছ না। আশেপাশে সবাই তো এইসব কথা শুনছিল আর সে ভাবছিল এখন খাবার না খেলে তাকে অসম্মানিত হতে হবে, তাই সে খাবার খেতে শুরু করে। সেই খাবার খাওয়ার পরপরই তো সেখানে তার শরীর অনেক বেশি খারাপ হতে শুরু করে আর সে তখন বাহানা মেরে চলে যায় ওয়াশরুমে। তারাও তখন বুঝতে পেরে যায় খাবারের মধ্যে কিছু একটা মিশানো হয়েছে। জিয়া তো বলতে শুরু করে খাবার তো চেক করাতে হবে যদি কেউ কিছু মিশিয়ে থাকে, কিন্তু লিন তো বলতে শুরু করে চেকিং করানোর কি দরকার, কিন্তু তারা তার কোনো কথাই শোনে না, চেকিং করাতে শুরু করে। লিন তো ভাবছিল চেকিং করালে তারা তো জানতে পেরে যাবে খাবারে কিছু একটা মেশানো হয়েছে। তারা তো সেই জায়গায় সিসিটিভি ফুটেজ চেক করে আর সেখানে একজন লোকের ব্যাপারে জানতে পারে যে খাবারের মধ্যে সব কিছু মিশিয়েছিল। তারা যখন সেই ছেলেকে জিজ্ঞাসাবাদ করে তখন সে লিনের নাম নিয়ে নেয়, কিন্তু তারা তো এটা বিশ্বাস করতে চাচ্ছিল না, কারণ লিন তো একটু আগে খাবার খেয়েছিল আর সে নিজেই নিজের পেট খারাপ তো করবে না। তখনই জুয়ের মা সেখানে চলে আসে আর বলে এই ব্যাপারে খোঁজ নিতে আমি তোমাদেরকে সাহায্য করব, আমার কাছে আইডিয়া আছে, আমরা যদি বাইরে সিসিটিভি ফুটেজ চেক করাই তাহলে আমরা জানতে পেরে যাব। তারপর তারা যখন আবারও চেক করে তারা জানতে পারে আসলে এই সবকিছু লিনই করেছিল। সেখানে তো তার মা অনেক বেশি রেগে যায় আর বলে সবকিছু তুমি করেছো। কিন্তু তাদের সবার এইসব কথাবার্তা শোনার পর লিন তো সেখানে অসুস্থ হয়ে যায়। তারপর আমরা দেখতে পাই তাকে হসপিটালে। তারা সবাই তো সেখানে লিনকে অনেক কথা শোনাতে শুরু করে আর বলে আমরা তোমাকে অনেক ভালো ভেবেছিলাম, কিন্তু সে সবারই কাজ খারাপ করার চেষ্টা করেছে। সেখানে জুয়ের মা তো বলতে শুরু করে লিনকে আমি তোমাকে অনেক ভালো ভেবেছিলাম, কিন্তু এখন তোমার আসল রং আমি দেখতে পেয়েছি, তোমাকে কখনোই আমি আমার বাড়িতে গ্রহণ করব না। জু তাকে বলে তুমি তো অনেক বেশি খারাপ বের হলে, এখন তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। তারপর তারা সবাই চলে যায়। লিন তো রেগেছিল আর অন্যদিকে আমরা দেখতে পাই তারা পুরো পরিবার গিয়েছিল রেস্টুরেন্টে খাবার খেতে। সেখানে তো জুয়ের মা তার দুইজন পুত্রবধূকে 2টা ব্রেসলেট উপহার হিসেবে দেয়। সেখানে জিয়া এবং ইউনা তারা দুজনে অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু সেখানে শিয়াও বলতে শুরু করে এটা তো আমাদের সাথে নাইনসাফি হয়ে গেল, আপনি পুত্রবধূদের তো দিয়ে দিলেন উপহার, আমাদের উপহার কোথায়। কিন্তু তার মা তো বলতে শুরু করে এগুলো তো কিছুই না, আমি তো আরো উপহার এনেছি। আর সে কন্ট্রাক্ট পেপার বের করে আর বলে তাদের দুজনকে আমি 20% করে শেয়ার লিখে দিয়েছি। এসব দেখে তারা তো খুশি হয়ে যায়, কিন্তু সেখানে শিয়াও বলতে শুরু করে মা আমাদেরকেও তো কিছু দাও। কিন্তু শিয়াওকে তার মা বলতে শুরু করে আমি তো এখনো তাদেরকে আরো অনেক বেশি উপহার দিব, কিন্তু ডিপেন্ড করে কে আগে গর্ভবতী হবে, তাই তোমরা তাড়াতাড়ি করে প্রিপারেশন শুরু করে দাও, আমি তাড়াতাড়ি করে নাতি নাতনির মুখ দেখতে চাই। শিয়াও তখন বলতে শুরু করে মা তাহলে এই রেস তো আমরাই জিতবো। আর সে তাড়াতাড়ি করে জিয়াকে কোলে তুলে নেয় আর বলে আমরা আমাদের কাজ শুরু করতে চাচ্ছি। জু আর ইউনা তো এই সব কিছু দেখে হাসছিল। তখন মা বলতে শুরু করে তোমরাও শুরু করে দাও। অন্যদিকে আমরা দেখতে পাই 3 জন লোক সেখানে টাকা নেওয়ার জন্য লিনের কাছে এসেছিল, তাদের কাছ থেকে সে টাকা ধার নিয়েছিল। তারা বারবার লিনের কাছে টাকা চাচ্ছিল, কিন্তু সে একেবারেই টাকা দিচ্ছিল না। অন্যদিকে আমাদেরকে জিয়াকে দেখানো হয় সে তো গার্ডেনে ছিল। গার্ডেন থেকে সে লিনকে দেখতে পায় আর ভাবতে শুরু করে লিন হয়তো বিপদে আছে, তাই সে তাকে বাঁচানোর জন্য সেখানেই যাচ্ছিল। লিন তো বলতে শুরু করে তোমাদের টাকা চাই
তাই না? সেই মেয়েটার কাছ থেকে টাকা নিয়ে নাও, সে তো অনেক বেশি ধনী আর তার সাথে আমার সম্পর্ক অনেক বেশি ভালো, সে নিশ্চয়ই তোমাকে টাকা দিবে। কিন্তু জিয়া যখন বাঁচানোর জন্য সেখানে আসে তারা তার আগে সেখান থেকে চলে গিয়েছিল। অন্যদিকে আমরা জিয়াকে দেখতে পাই সে রেস্টুরেন্টে কাজ করছিল, তখনই 3জন গুন্ডা সেখানে চলে আসে আর জিয়ার কাছে টাকা চাচ্ছিল। তখন জিয়া তাকে বলে টাকা ফ্রিতে পাওয়া যায় না। জিয়া বলছিল টাকার জন্য আগে কাজ করতে হবে, প্লেট ধোও। তখন তারা ভাবে প্লেট ধুলে হয়তো সত্যিই তাদেরকে টাকা দিয়ে দিবে, তাই তারা তখন প্লেট ধুতে শুরু করে। প্লেট ধোয়া শেষ হলে সে তখন তাদেরকে কিছু কিছু টাকা দেয়। তারা তো বলতে শুরু করে তুমি কি আমাদেরকে ভিক্ষুক মনে করেছো, আর তারা তখন তাকে সেখান থেকে উঠিয়ে নিয়ে যায়। তার কিছুক্ষণ পর ইউনা, শিয়াও এবং জু তারা 3জনেই জানতে পারে যে জিয়াকে কেউ কিডন্যাপ করেছে। তারা তখন খোঁজ নিতে শুরু করে তারা জিয়াকে কোন জায়গায় নিয়ে গেছে। অন্যদিকে আমরা জিয়াকে দেখতে পাই জিয়া তো তাদেরকে দিয়ে তার সেবা যত্ন করাচ্ছিল। তারা তার সেবা যত্ন করছিল আর ভাবছিল সে তো অনেক ধনী পরিবার থেকে বিলং করে, তাদের টাকা সেই ফিরিয়ে দিতে পারবে। জিয়া তাদেরকে বলতে শুরু করে টাকা ইনকাম করার জন্য আমাদেরকে কাজও করতে হয়, টাকা কি এমনি এমনি পাওয়া যায়। তারপর সে তাদেরকে লাইভ স্ট্রিমিং করা শেখাচ্ছিল। সবাই তো এই সবকিছু অনেক বেশি এনজয় করছিল আর অনেক বড় বড় উপহার তাদেরকে দিচ্ছিল। জিয়া তাদেরকে বলছিল তোমরা তো বড়লোক হয়ে যাবে, তোমাদের অনেক উপহার পাঠাচ্ছে। অন্যদিকে তারা 3জনই তো খুঁজতে খুঁজতে জিয়াকে খুঁজে পেয়ে যায় আর তারা সেই জায়গায় যাওয়ার জন্য রওনা হচ্ছিল। তারা গিয়ে তো দেখতে পায় জিয়া তাদের সাথে নাচ গান করছে। তারা তো অবাক হয়ে ভাবতে শুরু করে জিয়া কি তাদেরকে কিডন্যাপ করেছে নাকি গুন্ডারা তাকে কিডন্যাপ করেছে। জিয়া সে লাইভ স্ট্রিমিং এর মধ্যে যত টাকা ইনকাম করেছিল তাদের 3জনের অ্যাকাউন্টের মধ্যে ট্রান্সফার করে দেয়। তারা তো অনেক বেশি খুশি হয়ে যায়। গুন্ডারা তখন বলতে শুরু করে আমাদের তো লিন বলেছিল তোমার কাছ থেকে আমরা টাকা নিতে পারবো। এ কথা শোনার পর তো তারা অনেক বেশি রেগে যায় আর ভাবে লিন তো অনেক বেশি চালাক। অন্যদিকে আমাদেরকে লিনকে দেখানো হয় সে তো চুপি চুপি পালানোর চেষ্টা করছিল, কিন্তু তারা সবাই তো তাকে ধরে ফেলে আর তাকে বলতে শুরু করে তুমি কিভাবে পালাতে পারো। তারপর তারা তাকে পুলিশে দিয়ে দেয়। জিয়া তো অজ্ঞান হয়ে যায়, তাকে বাড়িতে আনা হয় আর সেখানে ডাক্তার ডাকা হয় তাকে চেক আপ করার জন্য। জিয়ার জ্ঞান ফিরে জিয়া তো বলতে শুরু করে আমি কি মারা যাব, আমি কয়দিন বাঁচবো। জিয়াও তাকে বলতে শুরু করে 1 মাস। জিয়া তো শকড হয়ে যায় আর ভাবতে শুরু করে সে 1 মাসের মধ্যে মারা যাবে আর বলে এত জলদি আমি চলে যাব। তখন তারা বলতে শুরু করে না তুমি 1 মাসের গর্ভবতী। জিয়া তো কান্না করতে শুরু করে আর ভাবে সে বাচ্চার কিভাবে যত্ন নিবে, তার আগে তার বোনের গর্ভবতী হওয়া ভালো ছিল। সেও তো খুশি ছিল আর ভাবছিল আমি ড্যাডি হব। সেখানে ইউনা তাকে বলতে শুরু করে তুমি একদমই চিন্তা করো না, আমরা সবাই আছি, আমরা সবাই তোমার যত্ন নিব আর বাচ্চারও খেয়াল রাখবো। তাছাড়া তুমি তো আমাদের সবাইকে অনেক বড় একটা সারপ্রাইজ দিয়েছ, তুমি তো অনেকগুলো টাকা পাবে। তারপর আমরা দেখতে পাই তারা সবাই বাড়িতে, সেখানে সবাই তো জিয়ার অনেক বেশি যত্ন নিচ্ছিল। তারা সবাই তো সেখানে জানতে পারে যে ইউনাও গর্ভবতী। সেখানে তো জুয়ের মা অনেক খুশি হয়ে যায় আর বলতে শুরু করে আমাদের বাড়িতে ডাবল খুশি আসতে চলেছে। তারা এই খুশিতে পুরো পরিবার একসাথে ছবি তুলতে শুরু করে। এখানে আমাদের এই ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লাগলো আমাকে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।